E ইকুয়ালস mc স্কোয়ার্ড পদার্থবিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সমীকরণগুলোর একটি। কিন্তু আশ্চর্যের বিষয় হল অধিকাংশ মানুষ এই সমীকরণটি চিনলেও এর প্রকৃত অর্থ জানে না। অনেকেই মনে করেন এটি শুধু পারমাণবিক বোমা তৈরির একটি সূত্র, আবার কেউ মনে করেন এটি বলে যে ভর এবং শক্তি একই জিনিস। আসলে এই দুই ধারণাই সম্পূর্ণ সঠিক নয়। তাহলে E ইকুয়ালস mc স্কোয়ার্ড আসলে কি বোঝায়? কেন মাত্র 1 গ্রাম পদার্থের মধ্যেই লুকিয়ে থাকতে পারে অকল্পনীয় পরিমাণ শক্তি? আর কেন এই সমীকরণ সব পরিস্থিতিতে প্রযোজ্য নয়? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। আমি শাহেদ, আর আপনারা দেখছেন নলেজ বক্স। তো চলুন শুরু করা যাক। আমরা সবাই শক্তির বিভিন্ন রূপের সঙ্গে পরিচিত, যেমন তাপ শক্তি, আলো শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি এবং বৈদ্যুতিক শক্তি। এই শক্তিগুলো এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। যেমন একটি বৈদ্যুতিক হিটার বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে, আবার একটি সৌর প্যানেল সূর্যের আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে আলবার্ট আইনস্টাইন দেখালেন আরও অবিশ্বাস্য একটি বিষয়। তিনি দেখালেন ভর এবং শক্তি একে অপরের সমতুল্য, অর্থাৎ নির্দিষ্ট পরিস্থিতিতে ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব। এই ধারণাকেই বলা হয় মাস এনার্জি ইকুইভ্যালেন্স। 1905 সালে আলবার্ট আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটি তত্ত্ব প্রকাশ করেন। It followed from the special theory of relativity that mass and energy are but different manifestations of the same thing, a somewhat unfamiliar conception for the average mind. Furthermore, the equation E is equal mc squared, in which energy is thought equal to mass multiplied with the square of the velocity of light, showed that very small amount of mass may be converted into a very large amount of energy, and vice versa. এই তত্ত্ব থেকেই আসে বিখ্যাত সমীকরণ E ইকুয়ালস mc স্কোয়ার্ড। এখানে E অর্থ এনার্জি বা শক্তি, m অর্থ মাস বা ভর এবং c অর্থ স্পিড অফ লাইট বা আলোর বেগ। শূন্যস্থানে আলোর বেগ প্রায় 300 মিলিয়ন মিটারস পার সেকেন্ড, অর্থাৎ প্রায় 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড। এখন প্রশ্ন হলো, এখানে আলোর বেগকে স্কোয়ার বা বর্গ করা হয়েছে কেন? কারণ আলোর বেগ একটি অত্যন্ত বড় সংখ্যা, আর সেই সংখ্যাকে আবার নিজের সঙ্গে গুণ করা হয়েছে। ফলে আমরা পাই প্রায় 90 কোয়াড্রিলিয়ন, অর্থাৎ 9 ফলোড বাই 16 জিরোস। এই কারণেই অল্প পরিমাণ ভরের মধ্যেই লুকিয়ে থাকে অবিশ্বাস্য পরিমাণ শক্তি। এবার একটি উদাহরণ দেখা যাক। ধরুন আপনার কাছে 1 কেজি ভরের একটি লোহার বল রয়েছে। যদি কোনোভাবে এই 1 কেজি ভর সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে সমীকরণে বসালে পাই E ইকুয়ালস 1 মাল্টিপ্লাইড বাই 300 মিলিয়ন স্কোয়ার্ড। ফলাফল দাঁড়ায় 9 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 16 জুলস। এটি এত বিশাল শক্তি যে এক মুহূর্তে কল্পনারও বাইরে পরিমাণ কাজ করতে পারে। অবশ্য বাস্তবে কোনো সাধারণ বস্তুর শতভাগ ভরকে শক্তিতে রূপান্তর করা অত্যন্ত কঠিন। তাই বাস্তব জগতে আমরা সাধারণত এর খুব সামান্য অংশই শক্তিতে রূপান্তর করতে পারি। এবার আরও ছোট একটি উদাহরণ দেখা যাক। ধরুন কোনো বস্তুর ভর মাত্র 1 গ্রাম। 1 গ্রাম মানে 0.001 কিলোগ্রাম। এখন সমীকরণে এই মান বসালে পাওয়া যায় 9 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 13 জুলস, অথবা 90 বিলিয়ন কিলোজুলস। বাংলায় বললে প্রায় 90,000 কোটি কিলোজুল শক্তি। ভাবুন, মাত্র 1 গ্রাম পদার্থের ভেতর এত বিশাল পরিমাণ শক্তি লুকিয়ে থাকতে পারে। এখানেই E ইকুয়ালস mc স্কোয়ার্ড সমীকরণের প্রকৃত বিস্ময়। এখন প্রশ্ন হলো, ভর আসলে কিভাবে শক্তিতে রূপান্তরিত হয়? এটি বোঝার জন্য আমাদের যেতে হবে সূর্যের ভেতরে। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে কোটি কোটি টন হাইড্রোজেন নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। প্রচণ্ড তাপমাত্রা এবং চাপের কারণে 4টি হাইড্রোজেন নিউক্লিয়াস একাধিক ধাপ অতিক্রম করে একটি হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তৈরি হওয়া হিলিয়াম নিউক্লিয়াসের ভর 4টি হাইড্রোজেন নিউক্লিয়াসের মোট ভরের চেয়ে সামান্য কম হয়। তাহলে বাকি ভর কোথায় গেল?
ভর হারিয়ে যায়নি। সেই ভরের পার্থক্যই E=mc² অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই শক্তি সূর্য থেকে আলো এবং তাপ হিসাবে মহাকাশে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ আজ পৃথিবীতে আমরা যে সূর্যের আলো পাচ্ছি সেটি আসলে ভর থেকে সৃষ্টি হওয়া শক্তি। এই ভরের পার্থক্যকে পদার্থবিজ্ঞানে বলা হয় মাস ডিফেক্ট। ঠিক একই নীতির ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে হাইড্রোজেন বোমা। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় অতি অল্প ভর শক্তিতে রূপান্তরিত হয়ে বিপুল পরিমাণ শক্তি মুক্ত করে। এ কারণেই হাইড্রোজেন বোমা মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। এবার দেখা যাক শক্তি থেকে ভর তৈরি করা কি সম্ভব। উত্তর হলো হ্যাঁ, সম্ভব। উচ্চ শক্তির দুটি ফোটন যদি বিশেষ পরিস্থিতিতে একে অপরের সঙ্গে সংঘর্ষ করে তাহলে সেই শক্তি থেকে একটি ইলেকট্রন এবং একটি পজিট্রন তৈরি হতে পারে। অর্থাৎ শক্তি সরাসরি কণায় অর্থাৎ ভরে রূপান্তরিত হতে পারে। এই ঘটনাকে বলা হয় পেয়ার প্রোডাকশন। এটি পরীক্ষাগারেও বহুবার প্রমাণিত হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, E=mc² কি সব পরিস্থিতিতে প্রযোজ্য? উত্তর হলো না। অনেকেই মনে করেন এটি সব সময় ব্যবহার করা যায়, কিন্তু বাস্তবে এটি একটি বিশেষ ক্ষেত্র। যখন কোনো বস্তু আপনার সাপেক্ষে স্থির থাকে অর্থাৎ তার বেগ শূন্য হয় তখন E=mc²। এখানে এই E হলো বস্তুর রেস্ট এনার্জি বা স্থিতিশক্তি। কিন্তু যদি বস্তুটি আপনার সাপেক্ষে চলতে থাকে তাহলে তার মোট শক্তি হবে E=gamma-mc²। এখানে গামা পড়বেন। Gamma equals 1/(1 - v²/c²। এখানে v হলো বস্তুর বেগ আর c হলো আলোর বেগ। যদি v=0 হয় তাহলে গামা =1। ফলে সমীকরণটি আবার দাঁড়ায় E=mc²। অর্থাৎ এটি আসলে আগের সমীকরণেরই একটি বিশেষ অবস্থা। কিন্তু যদি কোনো কণার বেগ আলোর বেগের সমান হয়, যেমন ফোটন, তখন এই সমীকরণও আর ব্যবহার করা যায় না। তখন আমাদের ব্যবহার করতে হয় আরও সাধারণ একটি সমীকরণ, E²=p²c² + m²c⁴। এখানে E হলো শক্তি, p হলো মোমেন্টাম বা ভরবেগ, m হলো রেস্ট মাস এবং c হলো আলোর বেগ। এখন যদি বস্তুটি স্থির থাকে তাহলে তার মোমেন্টাম অর্থাৎ p=0। তখন সমীকরণটি আবার হয়ে যায় E=mc²। অন্যদিকে ফোটনের রেস্ট মাস =0। তখন একই সমীকরণ থেকে পাওয়া যায় E=pc। অর্থাৎ E=mc², E=gamma-mc² এবং E=pc এগুলো আলাদা আলাদা সূত্র নয়। এগুলো একই পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিশেষ অবস্থা। আইনস্টাইনের এই সমীকরণ শুধু একটি গাণিতিক সূত্র নয়, এটি আমাদের জানায় যে ভর এবং শক্তি মহাবিশ্বের একই বাস্তবতার দুটি ভিন্ন প্রকাশ। সূর্যের আলো থেকে শুরু করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনকি মহাবিশ্বের নক্ষত্রের জন্ম ও মৃত্যুর পেছনেও কাজ করছে এই নীতি। মাত্র কয়েকটি অক্ষরের এই সমীকরণ আমাদের মহাবিশ্বকে বোঝার ধারণাকেই চিরতরে বদলে দিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নলেজ বক্সে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি শাহেদ। আবার দেখা হবে নতুন কোনো বৈজ্ঞানিক রহস্য নিয়ে। ধন্যবাদ।